দর্শক কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কারণ আমরা শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন গল্প গানের প্রহর। এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। এই অনুষ্ঠানে আমরা সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক প্রচারিত গানগুলোর ভিডিও অর্থাৎ মিউজিক ভিডিও প্রচার করে থাকি। সেই সঙ্গে কথা বলি সেই সব গানের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তারা এই সময়ের খুবই জনপ্রিয় শিল্পী। প্রথমে যার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তিনি কিশোর দাস। এবার যার সঙ্গে পরিচয় করে দেব তিনি নাসরিন আক্তার বিউটি। আমরা গান নিয়ে কথা বলি, ভিডিও নিয়ে কথা বলি। আমরা শুরু করি কিশোর ভাইকে দিয়ে। আমরা যখন ভিডিওর সময়টায় আসলাম তখন নাকি গান যে শোনার একটা ব্যাপার ছিল সেই বিষয়টা নাকি পিছনে পড়ে গেছে। সবসময় আমরা শুনি এই অভিযোগটা, কিন্তু প্রত্যেক শিল্পীর একটা দৃষ্টিভঙ্গি থাকে, তিনি মনে করেন কোনটা ভালো ছিল অথবা কোনটা ভালো আছে। আপনার যদি দৃষ্টিভঙ্গিটা জানতে চাই গান শোনা এবং দেখার বিষয়ে, দুইটা যে পক্ষ, কোন পক্ষটা আপনি নেবেন? এটা একে অপরের পরিপূরক আমার কাছে তাই মনে হয়। কারণ আগে আমরা যেটা করতাম, আমরা যখন আগে ক্যাসেটের জন্য গান করেছি, আমাদের সৌভাগ্য হয়েছে ওই সময়টা আমরা পেয়েছিলাম। তো ক্যাসেটের গান করার সময় আমার এখনো মনে আছে, আমি আমার নিজের অ্যালবামের পোস্টার লাগিয়েছি। ইটস এ প্রমোশনাল থিং। প্রমোশন তখন ভিডিওর যুগ ছিল না, গানটা প্রমোট হতো পোস্টার দিয়ে, নিউজ পেপারে গানটার প্রমোশন হতো। এখন গানটা মানুষের কাছে পৌঁছে ভিডিওর মাধ্যমে। মাধ্যমটা চেঞ্জ হয়েছে, গান গানের জায়গায় আছে। মাধ্যম যখন চেঞ্জ হয় তখন শিল্পীর গায়কীও চেঞ্জ হয়। আপনি চলচ্চিত্রে যেভাবে গান করেন স্টেজে হয়তো সেভাবে করেন না, নিজেকে ভাঙতে হয়। বিউটি কিভাবে ভাঙে আসলে নিজেকে? হ্যাঁ, ভাঙার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা শিল্পীর তো আলাদা নিজস্ব স্বকীয়তা আছে। নিজেকে তখনই ভাঙার প্রয়োজন হয় যখন সিনেমার গান করার সময় এবং সিনেমার গল্পের প্রয়োজনে আসলে নিজেকে ভাঙতে হয়, নিজেকে ওই জায়গায় দাঁড় করাতে হয়। তাছাড়া আমার মনে হয় কিশোর ভাই বলতে পারবে ভালো যে অডিওর ক্ষেত্রে নিজস্ব একটা নিজের স্বকীয়তাটা বেশি থাকে বা নিজের ভালো লাগার ব্যাপারটা বেশি থাকে। আমি আমার নিজের মতো করে যতটুকু আমি গাইতে পারবো। আর ভিডিওর ব্যাপারটা তো অনেক সময় আমরা একজন শিল্পী হিসাবে গানটা করি। ভিডিওর ক্ষেত্রে আমার মনে হয় যে গানটার আবহাওয়াটা যেরকম বা গানটার কথা সুর সব মিলিয়ে আসলে ভিডিওটা পরে চিন্তা করা হয়। ভিডিওর কথা আগে চিন্তা করে এরকম গানও হয়। যদি কোনো ডিফারেন্ট থিমের গান হয়, থিমেটিক কিছু হয় যেখানে ভিডিওটা এরকম কিছু ডিমান্ড করছে, তখন গানটার মধ্যে হয়তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার সময় আমরা ওই জিনিসগুলো মাথায় রাখি। এটা আসলে সময়ের চাহিদা। আমার কাছে এটা আমার কাছে খারাপ মনে হয় না। কিন্তু আপনার মিথ্যাবাদী রে এই গানের পেছনের গল্পটা একটু জানবো। প্লাবন ভাইয়ের সাথে আমার দেখা, যিনি গানটা লিখেছেন, শুরু করেছেন প্লাবন কুরেশি। তো ওটার সাথে কথা বলতে বলতে উনি আমাকে দুটো লাইন শুনিয়েছিলেন। তো দুটো লাইন শুনে আমার গানটা বেশ ভালো লাগে। আমি দাদাকে বলি গানটা আমাকে দিয়ে দেন, তাহলে দিয়ে দিলাম। তো রাতে গিয়ে স্টুডিওতে রেকর্ড করার পর হঠাৎ একদিন আমাদের সবার প্রিয় ডিএমএস এর ধ্রুব গুহ গানটা শুনলেন। শোনার পর উনি বললেন এটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে যাবে। তো উনি ভিডিওর দায়িত্ব দিলেন পরাগকে। এবং যেটা হলো পরবর্তীতে পরাগের স্ক্রিপ্টটা দেখলাম একটু অন্যরকম, যেখানে আমি সিএনজি ড্রাইভিং করেছি, বাসের কন্ট্রাক্টরগিরি করেছি, চুল কাটিয়েছি। বাট এটা পরাগের ক্রেডিট যতটুকু হয়েছে। আসলে গল্পটা বা স্টোরিটা এরকম ছিল, একটু ফানি ছিল, চেষ্টা করেছি এবং যারা দেখেছেন তারা বেশ প্রশংসাই করেছেন। এখন আচ্ছা, আপনার কাছে একটু যাব। আপনার কিছু কিছু গানে দেখা গেছে যে হয়তো আপনি শুধু গান গাইছেন, অভিনয় করছেন না। এটা কি ইচ্ছে করেই নাকি কোনো কারণ আছে? না, আমার যেমন রঙ্গন মিউজিকের ব্যানারে যে গানগুলো এসেছে ওখানে আমি একটা গানে নিজে অভিনয়ও করেছি, মানে মডেল ছিলাম। বাট আমি যে ধারার গান করি, যে ধরনের গান করি, আসলে ওটার সাথে আমার মনে হয় আমার নিজেকেই মানানসই লাগে। বা কোনো এটাকে কি মডেল বা যেহেতু কোনো অভিনয়ের ব্যাপার থাকে না বা গল্পটা ওই রকম থাকে না, তো যার কারণে আমি কেন্দ্রিকই সবসময় হয় মিউজিক ভিডিওগুলো। দর্শক, আমরা বিউটির কথা শুনছিলাম, তার আগে শুনছিলাম মিথ্যাবাদী রে এই গানের পেছনের গল্প, কিশোরের গান। গানটির কথা এবং সুর প্লাবন কুরেশি আর সঙ্গীত আয়োজন করেছেন কিশোর। মিথ্যাবাদী রে। আমি তোমায় ভালো করেছি মিথ্যাবাদী রে, আমি তোমায় ভালো করেছি, আমি তোমায় ভালো করেছি মিথ্যাবাদী রে, আমি তোমায় ভালো করেছি। দর্শক, আমরা দেখছিলাম মিথ্যাবাদী রে।
গান ছিল আর কিশোরের অভিনয় ছিল। এখন যে গানটি আমরা দেখাবো সেই গানের শিরোনাম ভোরের পাখি, বিউটির গান ভোরের পাখি। এই গানের পেছনে গল্পটা একটু শুনি। ভোরের পাখি আসলে পলাশ লোহ ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলল যে বনু তুমি, মানে গানটা পাঠালো, ডেমোটা পাঠালো, যে বনু তুমি এই গানটা একটু শুনে আমাকে জানাও কেমন লাগলো। তো গানটা পলাশ লোহ ভাই নিজে গেয়ে আমাকে পাঠিয়েছিল, আমার খুব বেশ ভালো লাগলো, কারণ একটু নতুন আঙ্গিকের সাথে সাথে আমি ব্যাক করলাম যে ভাইয়া আমি গানটা করব। তারপর মিউজিক হলো। এই গানটার গীতিকার ছিলেন এইচ.বি. ওয়াহিদ ভাইয়া, ওনার লেখা, আর পলাশ ভাইয়ের সঙ্গীতায়োজনে। তো খুব সুন্দর একটি গান। আর গানটার সাথে সাথে ওই দিন গিয়ে আমি ওই দিনই মিউজিক ভিডিওর পার্টটাও শেষ করেছিলাম, কিন্তু গানটা রিলিজ হতে প্রায় 1-2 মাস সময় লেগে গিয়েছিল। বিউটি বলছিলেন যে এই গানের ভিডিও করতে 2 মাস সময় বা লম্বা সময় লেগে গিয়েছিল, কিন্তু আমরা এমনও দেখি একটা গানের ভিডিও, গানটা তৈরির বছরের পর বছর সময় পরে হয়। আপনার কি মনে হয় যে ওই কাজটা ভালো হয় বা এইটাই হওয়া উচিত, নাকি সাথে সাথে হয়ে যাওয়া উচিত? এইটা আসলে ডিপেন্ড করে কোন টাইপের কাজ। অনেকগুলো কিছু গান যদি আপনার যদি স্ক্রিপ্ট অনুযায়ী ফলো করে করতে হয়, স্ক্রিপ্ট করার সময় লাগে, তারপর যদি ওখানে যদি ড্রামাটিক্স কিছু থাকে, ওইরকম আর্টিস্ট লাগে, ওটা ইট টেকস টাইম। আর যদি শুধু আর্টিস্ট বেস হয় তখন আসলে এটাতে যেটাতে স্টোরি নেই, এটা তো সনিক ভিউটির উপর হয়, তো সেটাতে ডিরেক্টরাল ভিউ থেকে তাড়াতাড়ি করা যেতে পারে। বাট কিছু কিছু জিনিসে গ্রাউন্ড ওয়ার্ক লাগে। দর্শক, ভোরের পাখি এই গানের পেছনের গল্প শুনছিলাম একটু আগে। গানটি গীতিকার, গানটি লিখেছেন এইচ.বি. ওয়াহিদ, সুর করেছেন পলাশ লোহ, আর সঙ্গীত আয়োজন করেছেন শামীম আশিক। ভোরের পাখি। ও ভোরের পাখি রে, সূর্য ডোবার আগে ফিরাসি। দর্শক, আমরা ভোরের পাখি এই গানটি দেখছিলাম, বিউটির গান। কিশোর ভাই, স্টেজে যখন গান করা হয় আমরা খুব সরাসরি মন্তব্যগুলো পাই, আমরা ভিডিওতে পাই মন্তব্য অন্যভাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো সেন্সর থাকে না, যে যেভাবে পারে মন্তব্য করে ভালো লাগার কথা জানায়। হয়তো এমন হয়েছে যে আপনার হয়তো খুব পছন্দ হয়নি গানটি, নিজের গান, কিন্তু এত ভালোবাসা পেয়েছেন, এত ভালো ভালো মন্তব্য পেয়েছেন, আপনার ধারণা চেঞ্জ হয়ে গেছে যে না, আমার পছন্দ না হলেও দর্শকের পছন্দ হয়েছে। আবার এমনও হয় আপনার খুব পছন্দের গান, কিন্তু তারা খুব ভালো মন্তব্য করেননি। এই ক্ষেত্রে কি করেন? আসলে মিউজিশিয়ান বা আর্টিস্টদের যে গানটা পছন্দ হয়, ওই গানটা আসলে সাধারণ মানুষের ইউজুয়ালি পছন্দ হয় না। একদম। কারণ হচ্ছে একজন সাধারণ শ্রোতা যখন গানটা শুনে, সে গানটা শুনে আরাম পাইতে চায়। আর মিউজিশিয়ানরা শুনে এর ভিতরে কি কর্ড বাজতেছে, কোন লাইনটা একটু কঠিন করা যেত, এই কর্ডটা একটু অন্যভাবে বাজালে ভালো লাগতো। তো এই জন্য আসলে আমি যখন কমার্শিয়াল কোনো কাজ করি, আমি ওটা 2-1 এমন মানুষকে শোনাই যারা আসলে গান বাজনার সাথেই নেই। কথার কথা, আমার স্টুডিওতে একটা ছেলে আছে, ও গান বাজার কিছুই বোঝে না, ও চাটা বানায়, ওকে আমি সবার আগে শোনাই। সো ও যদি বলে ভাইয়া গানটা ভালো হয়েছে, তখন আমার মনে হয় যে তাহলে এটা মানে সব ধরনের শ্রোতারা শুনবে। আবার আমার কিছু গান আছে যেটা আসলে সব ধরনের শ্রোতার জন্য না, সেটা মন্তব্যগুলো আসলে ওভাবেই হয়। মানে আমি আমার একটা গান বানালাম, একটু এটা আমার নিজের খিদার জন্য বানিয়েছি, এবং সেটা আমি দিলাম আমার পেজে বা ইউটিউবে, যেখানে দিই। তো সেখানে একজন সাধারণ দর্শক খুবই স্বাভাবিক, তার ভালো নাই লাগতে পারে। সো তার ভালো না লাগাটাকেও সম্মান করতে হবে, তো আমরা সম্মান করি। আপনি যখন কাভার গানগুলো করেন, বিশেষ করে লালনের গান, তখন একভাবে প্রস্তুতি নিতে হয়, কিন্তু সেই গানগুলোর ভিডিও আমরা ওইভাবে দেখি না, কারণ কি? আমি 100 গান আর্কাইভ করতে চাই লালন শাহের, চেষ্টা চলছে। 10টা গান কিন্তু আমার গাওয়া কমপ্লিট, ওইগুলো মিউজিক ভিডিও আকারে আসবে আর কি। আসার পর ওটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই সবাই দেখতে পাবে। কিশোর ভাই, তুমি আমার, আপনার গান একটু পেছনের গল্পটা জান। সুপন রয়, প্রখ্যাত সাংবাদিক, উনি একদিন আমাকে একটা লিরিক পাঠিয়ে বললেন যে আমি একটা গান লিখেছি, তুমি দেখো তাহলে শুট করলে কেমন লাগে। তো আমি তাকে একটা সেন্ড করে পাঠালাম, তো সে বললো বা মানে বেশ ভালোই লাগছে। তারপর দেন আই মেড দ্য সং, অ্যারেঞ্জমেন্ট করলাম, শেষ করলাম। আফটার দ্যাট এটা মাস্ট্রিক রকি মিউজিক ভিডিও বানিয়েছে, এটা কক্সবাজারে শ্যুট হয়েছে, আমিও গিয়েছিলাম। দুজন সুন্দর এবং সুন্দরী মডেল ছিল, এবং জাস্ট লাভ সং, এটা প্রেমের গান। আর মাঝখানে সুপন রয়ের একটা কবিতার পার্ট আছে। এই যে কবিতা থেকে গান বানানো, এই ধারাটা কিন্তু পুরনো, কিন্তু একটা ব্যাপার থাকে কিরকম, যে একটা গান বা লিরিক, যেটাকে আমরা বলি গীতি কবিতা, সেটা তৈরি থাকে, কিন্তু কবিতা কিন্তু গানের জন্য তৈরি থাকে না। সেটা কতটা কঠিন কিংবা সহজ না, এইটা আসলে গানের জন্যই তৈরি ছিল। একটা কবিতার একটা পার্ট আছে আলাদা, বাট এরকম অনেক গান আছে যেগুলো সুপার ডুপার হিট হয়েছে,
এবং ইটস এ ডিফারেন্ট থিং, এটা ভালোই লাগে, মানে আমিও মাঝে মধ্যে পেলে চেষ্টা করি করতে। আপনি যখন স্টেজে গান করেন সেখানে কিন্তু আপনি যে গানগুলো করছেন বর্তমানে আধুনিক গান, সেগুলো কতটা পছন্দ করছে দর্শক সেটার একটা ধারণা পাওয়া যায়। তারা আপনাকে সেই লালনের গানেই চাচ্ছেন নাকি আধুনিক গান যেগুলি করছেন সেখানেও চাচ্ছেন, একটা তো বোঝা যায়। মানে কি মনে হয় তাদের মন্তব্যগুলো কেমন থাকে? আমি মূলত বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি আমার লোকগান, যেটা আর কি আমাদের ভান্ডার বাংলাদেশে, লালন শাহের গান, হাসন রাজা, আব্দুল করিম, রাধারমন। তো স্টেজে যেটা আমাকে যেভাবে দর্শক দেখে, কারণ আমাকে প্রথম থেকেই এই ফোক গান গাইতে দেখে আসছে দর্শক, বিশেষ করে লালন শাহের গান। তো আমি স্টেজ শো যখন করি, তো আমার কাছে আমি সৌভাগ্যবতী মনে করি নিজেকে, যে ওই রকম চাওয়া থাকে না যে আপা এই গানটা, এবং বা কোনো হিন্দি গানের অফার এরকম কখনো আসে না। মানে আমাদের ভান্ডার অনেক, ফোক গানের অনেক ভান্ডার, তো সেখান থেকেই যত অনুরোধ আসে এবং আমার গাওয়া গানগুলো অনুরোধ আসে, সেগুলো করার চেষ্টা করি। এটা গান দেখি আমরা। দর্শক, এখন আপনাদের যে গানটি দেখাবো সেই গানটির শিরোনাম তুমি আমার। গানটির কথা লিখেছেন সুপন রায়, সুর এবং সঙ্গীত কিশোর দাসের। তুমি আমার। তুমি আমার আনন্দ আশ্রম, তুমি আবার মন্দ, তোমায় নিয়ে সকাল সন্ধ্যা নিত্য আমার দ্বন্দ্ব। দর্শক, তুমি আমার দেখছিলাম। এখন যে গান আমরা দেখব, একটু পরে দেখব, তবে গানের পেছনের গল্পটা একটু শুনে নেই। সেই গান হচ্ছে কষ্ট, বিউটির গান কষ্ট। কষ্ট গানটা আসলে আমার নিজের অনেক পছন্দের একটি গান। বায়েজিদ খুরশেদ ভাইয়া যখন আমাকে গানটা পাঠালেন, তো আমি গানটার কথা শুনেই আমার খুব ভালো লেগেছিল, লিরিকটা পাঠিয়েছিলেন। পরে আবার ওই যে ডেমো সুর করে পাঠালো, তো গানটা একটু কিন্তু আমার থেকে একটু আলাদা, একটু ক্লাসিক্যাল টাইপের, ক্লাসিক্যাল প্লাস মানে আধুনিক মিক্সড আর কি। কিছুটা অভিনয় করেছেন, এই জন্য হ্যাঁ, একদমই তাই। তো আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছিল গানটা, এবং আমার এই ধরনের গান গাইতে কিন্তু খুব ভালো লাগে। তো গেলাম, এই গানটার ভয়েস শেষ করলাম, তখন কিন্তু মিউজিক কমপ্লিট হয়নি। এই গানটাও আমি ওই যে আমার প্রথম গানটার মতো প্রায় 4-5 মাস পরে গানটা গেয়ে আসছি। কবে মানে এমন হয়েছে যে আমার মনেই নাই আমি যে গানটা করে আসছি বা কিছু, এই গানটা রিলিজ হবে। পরে 4-5 মাস পরে যখন রিলিজ হলো, গানটা আমি প্রথম দেখলাম, তো আমার নিজেরই খুব ভালো লাগলো যে আমি যেভাবে গেয়ে আসছি, প্লাস হচ্ছে মিউজিক ছিল না, তো আমি অত বুঝতে পারিনি যে গানটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তো যখন আমি টোটাল গানটা দেখলাম রিলিজ হওয়ার পরে, আসলে আমার খুব ভালো লাগলো। কিশোর ভাই, আপনার নতুন একটা গান আসছে বলতে খুব তাড়াতাড়ি আসবে, সেই গানে আপনি অভিনয় করেছেন। গানটাই এমন যে গানটা যখনই কেউ দেখবে, গানটার নাম হচ্ছে জটিল মানুষ, খুব রিসেন্ট রিলিজ হবে, ডেটটা আমরা এখনো কনফার্ম করিনি। তো এটার মধ্যে আমার সাথে আরো অনেক 2-3 জন অভিনয় শিল্পী আছেন, এবং এটার অনেক কিছুই আছে একটু অন্যরকম। আমরা গানের বিষয়ে কথা বলতে গেলে তো কিছু ব্যাপার এমনিতেই চলে আসে, প্রতি পর্বেই চলে আসে। সেখানে বাংলা গানকে আপনারা কোন পর্যায়ে দেখতে চান ইত্যাদি ইত্যাদি বিষয়ে। এই সময়টা নিয়ে কতটা সন্তুষ্ট যে গানগুলো হচ্ছে? কারণ আজকে থেকে 10-15 বছর পরে যদি এখনকার কোনো গান মানুষ গায় বা মনে রাখে বা শোনে, তখন বোঝা যাবে যে এই গানটা ভালো হয়েছিল। আবার যে গানটা মনে রাখবে না বা শুনবে না, তার মানে তেমন কিছুই হয় নাই। সো আজকে যে গানটা আমি রিলিজ করছি বা আজকে যে কাজটা করছি, এটার মূল্যায়নের জন্য ইউ হ্যাভ টু গিভ টাইম। সময় না দিলে আসলে এটা আমরা এখনই বলতে পারবো না যে এটা খুব ফাইনেস্ট একটা কাজ হয়েছে বা খারাপ কোনো কাজ হয়েছে। বিউটি একেবারে ভিন্ন প্রসঙ্গ, সেটা হচ্ছে আপনি প্রতিযোগিতা থেকে এসেছিলেন, কিন্তু আপনি যুক্ত ছিলেন আবার নতুন করে প্রতিযোগিতার বিচারক হিসেবে। মানে কেমন অভিজ্ঞতা, সেই স্মৃতি সামনে এসেছিল? অসাধারণ। শুধু সেটা না, আমি এটা মানে আমার ফেসবুকে আমি লিখেও ছিলাম যে আমার সেই স্মৃতি কথাগুলো, যে 20 বছর আগে কোনো এক সময় তো আমি একজন প্রতিযোগী ছিলাম, কিশোর ভাইও ছিল। তো ওই জিনিসটা খুব মনে পড়ছিল, বিশেষ করে যারা প্রতিযোগিতার জাজরা ছিলেন, প্লাস হচ্ছে ওই সময় যারা কাজ করেছেন এটার, ওই জায়গায় একজন প্রতিযোগী ছিলাম। প্রতিযোগিতা থেকে যখন অন্য প্রতিযোগীদের কণ্ঠে গান শুনছি বা সেটাকে মানে বিচারের একটা ব্যাপার থাকছে, সেটা একটা চ্যালেঞ্জিংও বটে। আমি মনে করি যে এটা একটা অনেক বড় গুরুদায়িত্ব।
তো এটা তো অবশ্যই অনেক সম্মানের এবং অনেক ভালো লাগার। আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ কিশোর দাস, ধন্যবাদ বিউটি, ভালো থাকবেন আপনারা। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম কিশোর দাসের সঙ্গে, কথা বলছিলাম বিউটির সঙ্গে। তারা বলছিলেন তাদের নিজেদের গান সম্পর্কে, বলছিলেন বাংলা গান সম্পর্কে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। আপনারা যদি এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চান অথবা আপনার প্রিয় কোনো শিল্পীর সাক্ষাৎকার দেখতে চান বা গান শুনতে চান, তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়, গল্পগানের প্রহর btb@gmail.com। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার। তবে আমরা সেই গানটি আপনাদের দেখাবো, আমরা যাব, তবে তার আগে চালিয়ে যাব সেই গানটি। সেই গানটির শিরোনাম কষ্ট। গানটির গীতিকার এবং সুরকার বাইজিদ খুরশিদ রিয়াজ আর সঙ্গীত পরিচালক ইবনে রাজন। কষ্ট। কষ্ট তো নয় নদীর পানি, দুহাত দিয়ে তুলে নিলাম। কষ্ট তো নয় নদীর পানি।